পিলখানা বিডিআর হত্যাকাণ্ডে 16 বছর আজ শহীদ হন 57 সেনা কর্মকর্তা। বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। কারাগার থেকে পালালো আবরার হত্যা মৃত্যুদণ্ডে প্রাপ্ত আসামি মুনতাসির। প্রতিবাদে রাতভর উত্তাল বুয়েট, দ্রুত গ্রেপ্তারের দাবি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। না ফেরার দেশের সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের শোক। ঘুষ ছাড়া শহরবাড়ি হাসপাতালে মেলে না সেবা। আনসার থেকে আয়া সবার কাছে জিম্মি রোগী ও স্বজনরা। সক্রিয় চোর চক্র। ওয়ার্ড বয় উনি একটা ক্যাথেটার লাগাবে, ওখানে টাকা চাচ্ছে, কিন্তু আমরা সব কিছু নিয়ে এসেছি, তাও টাকা লাগবে। শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমাকে লাইনে দাঁড় করায় রাখছে। রাজশাহীতে কারিগরি ত্রুটিতে ঢিমে তালে চলছে ভোটার নিবন্ধন কার্যক্রম। ছবি তুলতে গিয়ে ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে নতুন ভোটাররা। ঠিকাদারিতে মাফিয়া ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং। আওয়ামী লীগের ছত্রছায়ায় ভাগিয়ে নেয় বড় বড় প্রকল্প। কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ। যেসব জেনে কাজ করেছে সে আমি বসে গেছে কুষ্টি আজ যে জায়গায় করেছে কাজটা ভালো করে নেই। আসলে এই জায়গায় যেভাবে কাজ চলছে এইভাবে কাজ চললে তো সহজে উন্নয়ন হবে না। এবং নারায়ণগঞ্জে ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ চরমে। হুমকির মুখে জীববৈচিত্র্য, ছড়িয়ে পড়ছে শ্বাসকষ্ট সহ নানা রোগ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। আজ 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞের 16 বছর। 2009 সালের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের মর্মান্তিক দিনটিকে স্মরণ রাখতে প্রতি বছর 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। এবছর থেকে পালিত হতে যাচ্ছে শহীদ সেনা দিবস। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। 16 বছর আগে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে চলে নারকীয় হত্যাযজ্ঞ। এতে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। নিহত হন সব মিলিয়ে 74 জন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা। সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। বিদ্রোহ ও হত্যা মামলার বিচার হলেও গেল বছরের 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর পুনরায় তদন্তের দাবি ওঠে। এটিকে পরিকল্পিত সেনা নিধনের পাশাপাশি সম্পৃক্ততার অভিযোগ ওঠে বিদেশি ষড়যন্ত্রেরও। এ নিয়ে গেল বছরের 19 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগও দায়ের করা হয়। হৃদয় বিদারক এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দিতে গেল রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রের মধ্য দিয়ে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। তবে এদিন সরকারি ছুটি থাকবে না। দিনটি গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে প্রতি বছর এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হবে। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে জাতীয় শহীদ সেনা দিবস রাজধানী বনানী কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সামরিক সচিব। মঙ্গলবার সকাল থেকেই বনানী কবরস্থানে একে একে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক ও নিহত সেনা সদস্যের স্বজনরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচারে যে কমিশন করা হয়েছে তার উপর নির্ভর করে বিচার করা হবে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করারও আশ্বাস দেন তিনি। এদিকে সঠিক বিচার চেয়েছেন নিহতদের স্বজনরা। পরকালীন জীবনকে শান্তিময় করুন।
তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারের আওতায় নেওয়া হবে। দর্শক, বনানী সামরিক কবরস্থানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। কথা বলবো তার সাথে। তুহিন, বিচার প্রক্রিয়া নিয়ে স্বজনরা কি বলছেন জানাবেন। দর্শক, দুঃখিত, আমরা কারিগরি ত্রুটির কারণে যুক্ত হতে পারছি না। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব। কারাগার থেকে পালিয়েছে আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি মুনতাসির আল জেমি। এ খবরে রাতভর উত্তাল ছিল বুয়েট ক্যাম্পাস। জেমিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে সমবেত হন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না। এদিকে 6 আগস্টে জেমি কারাগার থেকে পালিয়ে যায় বলে বিবৃতি দিয়েছে কারা কর্তৃপক্ষ। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় বিক্ষোভ করে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। গত মধ্যরাতে শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনার থেকে পলাশী মোড় হয়ে রাজু ভাস্কর্যে সমবেত হয়। এ সময় শিক্ষার্থীরা হত্যাকারী জেমির দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাবদিহি করতে হবে। অন্যথায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা 2019 সালে যেভাবে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে ন্যায় বিচার সুনিশ্চিত করেছিল, একই রকম দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা শিক্ষার্থীরা সদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ সরকারের দিকে প্রশ্ন তুলে বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত জেমি আদৌ কি 6 তারিখে পালিয়েছে নাকি পরে পালিয়েছে, কারা জড়িত সে বিষয়টি সরকারের পক্ষ থেকে জবাবদিহি করতে হবে। সারা দেশের মানুষই তো এই ব্যাপারটা নিয়ে কনসার্ন ছিল, বাট কেউই তো জানতে পারে নাই। হয়তো তারা কিছু মানুষ জানতে পেরেছে, বাট তারা কেন এই জিনিসটা বাইরে প্রকাশ করে নাই, এটাও তো আসলে একটা সন্দেহের বিষয়। দায়ভার তো আসলে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি বা এবং কারা কর্তৃপক্ষের দায়ভার হচ্ছে এটা, যে হচ্ছে আসামিদের ব্যাপারটা দেখভাল করা। এদিকে কারা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী মুনতাসির আল জেমি গত বছরের 6 আগস্ট হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুর হতে 202 জন বন্দীর সঙ্গে কারাগারের দেয়াল ভেঙে পলায়ন করে। এতে আরও বলা হয়, ইতোমধ্যে 35 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী সহ 51 জন বন্দীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আবরার হত্যা মামলায় কারাগারে আসা বিভিন্ন দণ্ডে দণ্ডিত 22 জন বন্দীর মধ্যে বর্তমানে 21 জন বন্দী আটক আছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হবে। এর আগে রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আজহারের রিভিউ আবেদনের ওপর শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এটিএম আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আমরা আশা করি রিভিউ আবেদন মঞ্জুর হবে এবং আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হবে। 2014 সালের 30 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরো। তিনি বলেন, ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ আল নোমান। পরে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজা সহ পরবর্তী কার্যক্রম দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আব্দুল্লাহ আল নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং 2001 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রাত জুড়ে চলে যৌথ বাহিনীর পেট্রোলিং। এ সময় লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়িকে মামলা দেওয়ার পাশাপাশি চালানো হয় তল্লাশি। রাজধানী ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ জায়গায় সোমবার সন্ধ্যা থেকে সারা রাত যৌথ বাহিনীর চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি কম্বাইন্ড পেট্রোলিং চলে। ছিনতাই, লুট, ধর্ষণ ও কিছু কিছু ক্ষেত্রে যৌথ বাহিনীর উপর হামলায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিন ধরেই অস্থিতিশীল। এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছেন। ছিনতাই রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান চালায়। অন্যদিকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সোমবার সারা দেশে আরও 589 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট 9,253 জনকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত আমরা 14টা মামলা হয়েছে। 14টা মামলায় 50,000 টাকার মতো জরিমানা হয়েছে। অন্য দিনের সাথে আজকে কিছুটা ভালো মনে হচ্ছে। সারাতে এখানে নাইট থাকে আর কি, আইন শৃঙ্খলা প্লাস হলো আমাদের গাড়ির ট্রাফিকের যানজট না লাগে। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর ও সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম ও দেবানিমন। শুরুতেই যাচ্ছি গাজীপুরে। নজরুল, এখনো পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কি পরিস্থিতি দেখছেন, জানাবেন বিস্তারিত। চৈতি, আপনি জানেন যে গাজীপুরের বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর ডেভিল হান্টের যে অপারেশন বা অভিযান সেটি কিন্তু অব্যাহত আছে এবং গাজীপুরের কিন্তু আপনি বেশ কিছু যে থানা রয়েছে, অর্থাৎ গাজীপুর সদর এবং গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলা পুলিশ এবং মহানগর পুলিশ যৌথভাবে কিন্তু এই অভিযান পরিচালনা করছেন। এবং এই পর্যন্ত কিন্তু আপনারা জানেন যে গাজীপুরের ডেভিল হান্ট বা যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানে কিন্তু প্রায় 400 জনের মতন কিন্তু আটক করা হয়েছে। সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। আমরা জানেন যে গাজীপুরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলোতে আমরা গভীর রাতেও কিন্তু বিভিন্ন ধরনের মানুষকে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে সব উপজেলায় কিন্তু পুলিশ প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে। যারা অপরাধী রয়েছেন তাদেরকে কিন্তু ধরার জন্য মরিয়া হয়ে রয়েছেন এবং সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে পুলিশ কিন্তু আন্তরিকতার সহিতই কিন্তু এই অপারেশন ক্লিন যে চলতেছে, যে অভিযান চলছে, সেই অভিযানে কিন্তু তারা কাজ করছেন এবং প্রতিদিন রাতেই কিন্তু আপনার বিভিন্ন থানায় কিন্তু অভিযান চালিয়ে কিন্তু অপরাধীদের ধরা হচ্ছে। সেই সাথে কিন্তু এখন পর্যন্ত গাজীপুরে গত কালকের অভিযানে কিন্তু আপনার 21 জনের মতন কিন্তু অপরাধী যারা রয়েছে, অর্থাৎ এই অপরাধের সাথে জড়িত এবং যারা রয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী, তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। আপনি জানেন যে ইতিপূর্বেই কিন্তু গাজীপুরের বিভিন্ন থানায় কিন্তু 4 শতাধিক কিন্তু যে অপরাধী তাদেরকে কিন্তু বিভিন্ন মামলায় তাদেরকে কিন্তু আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া কিন্তু গাজীপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যেমন টঙ্গী, গাজীপুর এবং কোনাবাড়ি, কালিয়াকুর এবং উপজেলাগুলোতেও কিন্তু ব্যাপক গুরুত্ব দিয়ে পুলিশ কিন্তু সেই অভিযান পরিচালনা করছেন। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে, অর্থাৎ গাজীপুর চৌরাস্তা এবং মাওনা চৌরাস্তা, সব জায়গায় কিন্তু পুলিশ এখানে গভীর রাতে কিন্তু চেকপোস্ট বসিয়ে কিন্তু তারা তল্লাশি করছেন এবং প্রতিটি মানুষের গতিবিধি তারা নজরদারি করছেন। এবং এক কথা বলা চলে যে গাজীপুরে এইদিকে কিন্তু এই বিষয়ে গাজীপুরের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে অপরাধী যতক্ষণ পর্যন্ত নির্মূল করা না হবে এবং
উপরে না ফেলা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং সব থানায় কিন্তু এ নিয়ে কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে এবং থানা পুলিশ কিন্তু গভীর রাতেও বিভিন্ন জায়গায় তারা কিন্তু অভিযান চালাচ্ছে এবং পুলিশের আন্তরিকতার খাতিরেই কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত 4 শতাধিক আসামি কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তো এই বিষয়ে আমরা আরো জানবো, আমাদের সাভার থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন ইমনের কাছে জানবো আমরা। নজরুল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার থানায় এবং সাভারে যদি ডেভিল হান্টের পরিস্থিতির খবর জানাই যে এখন পর্যন্ত শুরু থেকে এখন পর্যন্ত 143 জনের গ্রেপ্তারের বিষয়টি সাভার সার্কেলে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন শাহিনুর কবির তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া গত 24 ঘন্টায় কিন্তু আরো 13 জনকে গ্রেপ্তারের বিষয়টিও তিনি আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে সাভার থানায় রয়েছে 4 জন, আশুলিয়া থানায় 5 জন এবং অন্য 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ধামরাই থানা থেকে। আপনার যদি এছাড়া এই যে ডেভিল হান্টে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের যারা গ্রেপ্তারকৃত রয়েছেন তারা কিন্তু অধিকাংশই আমাদেরকে পুলিশ জানিয়েছে যে সেটি কিন্তু আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই যে 143 জনকে যে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 62 জনই হচ্ছে সাভার থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে আশুলিয়া রয়েছে 49 জন এবং 32 জনকে গ্রেপ্তার করা হয়েছে ধামরাই থানা থেকে। এছাড়া যদি আমরা অন্যান্য যে বিষয়গুলো বলি যে এই অভিযানের মধ্যেও কিন্তু আশুলিয়াতে আমরা যেটা দেখেছি যে গত 23 ফেব্রুয়ারি কিন্তু একটি ঘটনা ঘটেছে যেটা অভিনেতার বাড়িতে কিন্তু গ্রিল কেটে দুর্বৃত্তরা ঢুকে কিন্তু সেখানে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। এছাড়া পার্শ্ববর্তী ধামরাই থানা রয়েছে সেখানেই কিন্তু আমরা দেখেছি যে একজন কিন্তু প্রকাশ্যে পিটিয়ে যুবদল নেতা তাকে কিন্তু তার স্ত্রীর সামনে হত্যা করা হয়েছে। পাশাপাশি কিন্তু আশুলিয়াতে ডেভিল হান্টের মধ্যে ঝুট ব্যবসা নিয়ে গোলাগুলি ঘটনা ঘটেছে। সাভারে কিন্তু প্রকাশ্যে দিনে দুপুরে কিন্তু বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তো এই যে বিষয়গুলো ডেভিল হান্টের মতো একটি অভিযান চলছে যেটি যৌথ বাহিনী পরিচালনা করছে তার মধ্যেও যে এই সমস্ত অপরাধ প্রবণতা যে একের পর এক বৃদ্ধি পাচ্ছে সেটি নিয়ে কিন্তু এই যে শিল্পাঞ্চলে যারা বসবাস করছে তারা কিন্তু উদ্বিগ্ন। শিল্পাঞ্চলে যারা রয়েছেন বসবাস করছেন তারা বলছেন যে এই অভিযানটি এমনভাবে পরিচালনা করা হোক যে প্রকৃত অর্থে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হোক। পাশাপাশি এই যে সমস্ত অপরাধ প্রবণতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এগুলোকে যেন অতি দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী সেগুলোকে যেন কমিয়ে আনা হয়। পাশাপাশি এখানে এই যে 5 আগস্টে ঘটনায় সাভার থানা থেকে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়েছে সেই সমস্ত অস্ত্র যেন অতি দ্রুত উদ্ধার করা হয় সেই বিষয়টিও কিন্তু সাভারে যারা বসবাস করছেন সচেতন মহল তারা কিন্তু এটির দাবি জানিয়েছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম যে যারা গ্রেপ্তার হয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে এই যে গ্রেপ্তারকৃতরা এরা বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য যে সমস্ত সংগঠন রয়েছে সেই সমস্ত সংগঠনের কিন্তু নেতৃবৃন্দ। এছাড়া এই যে যাদেরকে গ্রেপ্তার করেছে 143 জন এদের মধ্যে থেকে একজনের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আর অন্যান্য যে সমস্ত আসামি রয়েছে তাদের কাছ থেকে কিন্তু দেশীয় বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তো এই ছিল চৈতি আমার কাছে সাভার থেকে ডেভিল হান্টের সর্বশেষ খবর। ইমন, ধন্যবাদ আপনাকে। অপারেশন ডেভিল হান্ট নিয়ে সবশেষ খবর জানাতে গাজীপুর এবং সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, আব্দুল্লাহ আল নোমানের ধানমন্ডির বাসায় রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিয়াজ, আব্দুল্লাহ আল নোমানের জানাজা ও দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়েছে কিনা জানাবেন। আপনি যেটা জানতে চেয়েছেন আসলে তার জানাজা এবং দাফনের বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তার যে ছেলে রয়েছেন তিনি আসলে আসবেন, তিনি আসার পরে আসলে সিদ্ধান্ত নেবেন সেক্ষেত্রে তার জানাজা কখন হবে এবং এই ঢাকায় তাকে দাফন করা হবে কিনা বা তার আপনার যে তাকে আসলে আপনার তার নিজস্ব যে বাড়ি চিটাগাঙে সেখানে নিয়ে যাওয়া হবে কিনা সে বিষয়ে আসলে সিদ্ধান্ত তার ছেলে আসার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তিনি আসলে ঠিক সকাল 6টা নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটা বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেই বেসরকারি হাসপাতালে নেওয়ার পরে আসলে তাকে কর্তব্যরত চিকিৎসক তিনি আসলে মৃত্যু বরণ করেন। এবং সেই সাথে আপনাকে একটু বলে রাখি যে তিনি কিন্তু এর আগে কিন্তু আপনার সংসদ সদস্য ছিলেন এবং সে চট্টগ্রামের এবং 2বারে কিন্তু তিনি আপনার মন্ত্রী পরিষদে কিন্তু ছিলেন। এবং আপনাকে একটু বলে রাখি যে তিনি কিন্তু বেশ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন এবং তার রাজনৈতিক জীবন কিন্তু ছিল এক ধরনের আপনার গৌরব গাথা রাজনৈতিক জীবন ছিলেন। এবং আপনাকে আর একটু বলে রাখি তিনি কিন্তু কিছুক্ষণ আমরা যেটা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই বিএনপি যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে আসবেন তার এই
মরদেহটি আপনার দেখতে, এবং সেই সাথে কিন্তু তারা কিন্তু আপনার এখানে কিন্তু বলছেন যে তারা কিন্তু এখানে যারা বিএনপি থেকে কিন্তু আসলে অনেক গুণগ্রাহী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, এবং সেই সাথে আমরা একটু কথা বলবো আপনার সাথে। আসলে কি হয়েছিল আজকে সকালবেলা এবং কিভাবে আপনার হসপিটালে কখন নিয়ে গেছিলেন? সকালবেলা উনি উঠছে যথারীতি যেভাবে সকালে উঠার পরে আমাদের কাজের লোকজন আছে, ওরা মিরাজুল ও একটু নাস্তা দিল, নাস্তা মানে একটা কলা, একটা বিস্কিট আর একটা জুস খাইছে। এরপরে উনি ওয়াশরুমে গেল, ওয়াশরুম থেকে ফিরে এসে বলে যা একটু আমাকে ধরে বলে বসে গেল। তখন আমাদেরকে ডাক দিল, আমরা সবাই আসলাম। আসার পরে তারপরে এলো, অ্যাম্বুলেন্স ডাকলাম, নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওখানে মৃত ঘোষণা করলাম। আর এমনিতে হলো আপনার তার দাফন কাফনের বিষয়ে আসলে চট্টগ্রামে গ্রামের বাড়িতে রাউজান গহিরা গ্রামে, চট্টগ্রামে ওই জমিতুল ফালা জাতীয় মসজিদ মাঠে জানাজা হবে ওনার নির্বাচনী এলাকা। তারপরে ওনার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে ওখানে দ্বিতীয় জানাজার পরে ইয়া হবে, দাফন হবে। যেমনটি শুনছিলেন আসলে তিনি কিন্তু আপনার বলছেন যে আসলে দ্বিতীয় জানাজা হবে চট্টগ্রামে, এবং তারপরেই আসলে আপনার তার যে পারিবারিক যে কবরস্থান আছে সেখানে আসলে আপনার তাকে তার দাফন কাজ সম্পন্ন করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ধানমন্ডির আব্দুল্লাহ নোমানের বাসা থেকে। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। ধানমন্ডি থেকে আব্দুল্লাহ আল নোমানের জানাজা এবং দাফনের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মুর্শেদ। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে সেবা পেতে আনসার, আয়া বা ওয়ার্ড বয়কে ধাপে ধাপে দিতে হয় টাকা। ক্যামেরায় এমন চিত্র ধারণ করায় তোপের মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। চোর চক্র আর অজ্ঞান পার্টির খপ্পরেও সহায় সম্বল হারাচ্ছেন রোগী স্বজনরা। আর রিপ্রেজেন্টেটিভদের চাপে ডাক্তারের দেখা পেতে হিমশিম খেতে হয় রোগীদের। সোহরাওয়ার্দী হাসপাতাল ঘুরে সেখানকার চিত্র তুলে ধরছেন এম এ আজিম। ক্যামেরায় ছিলেন ইশাত সোহেল। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের ভিড়ে অনেকটাই কোণঠাসা রোগীরা। অসুস্থ রোগী দাঁড়াই আছে, কিন্তু আগে রিপ্রেজেন্টেটিভ ঢুকে যায়, ডাক্তাররাও কিছু বলে না। তাইলে রোগীগুলো কি মারা যাবে? এগুলোকে দেখার কেউ নাই সরকারের। দেশ টিভির ক্যামেরা দেখে সটকে পড়েন বেশিরভাগ, আবার অনেকে তখনও ব্যস্ত রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলতে। এমন কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে পালাতে থাকেন সবাই। হাসপাতালের লোক আপনি? জি না ভাইয়া। আপনি এই যে ছবিগুলো তুলছেন, কিছুক্ষণের মধ্যে রিপ্রেজেন্টেটিভ চক্রের তোপের মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। কোন রোগীরা হয়রানি করছে আপনি দেখান। রোগীদের প্রেসক্রিপশনের ছবি তুলতেছেন। কোন রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলছি জিজ্ঞাসা করেন। কে বলছে? তাদেরকে রেখে আপনারা যে রোগীকে রেখে ডাক্তারের চেম্বারে সময় দেন, এতে কি রোগীরা হয়রানি হচ্ছে না? আমি প্রেসক্রিপশন তুলছি, আপনার প্রুফমেন্ট দেখান। এই যে সব রোগীরা বললো। কে বলছে বলেন? আমি প্রেসক্রিপশন তুলছি। আপনার সামনেই তো এইমাত্র বললেন। আরে আমি তুলছি, এটা বলছে নাকি আপনাকে? শুধু রিপ্রেজেন্টেটিভদের দৌরত্ব নয়, সরকারি হাসপাতালটিতে সেবা পেতে ধাপে ধাপে আনসার, আয়া বা ওয়ার্ড বয়কে দিতে হয় টাকা। এতে ক্ষুব্ধ রোগীরা। ওয়ার্ড বয় উনি একটা ক্যাথাটার লাগাবে, ওখানে টাকা চাচ্ছে, কিন্তু আমরা সব কিছু নিয়ে এসেছি, তাও টাকা লাগবে। শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমাকে লাইনে দাঁড় করায় রাখছে। আমি দুইবার টাকার পরও কি দিয়ে নাই। ওয়ার্ডে ঢুকতেই মেলে টাকা নেয়ার প্রমাণ, আবার ক্যামেরার সামনে তা অকপটে স্বীকারও করেন আনসার থেকে ওয়ার্ড বয়রা। এই দেখেন 20 টাকা। শুনে দিছি। এই 30 টাকা কি জন্য নিলেন? আমি চাই না উনি দিছে, ভাই চা খাই। এই যে টাকাটা নিচ্ছেন। শুধু স্যার আমি যে করি স্যার, স্যার হাসপাতাল ঘুরেন স্যার, দেখেন কি অবস্থা। স্পেশাল ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে ভরা, টাকা পয়সা নিয়ে চলে যায়। এর মধ্যেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নার্সরা, বলেন তাদের অনুমতি ছাড়া নেওয়া যাবে না ভিডিও। কিন্তু আপনি তো এখানকার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করবেন তো। আচ্ছা, তো এই যে ধরেন এই যে টাকা নেওয়ার যে বিষয়গুলো, না টাকা কেউ এখানে নেয় না। এই যে উনি বললো টাকা নিচ্ছে। না না না, হ্যাঁ ওয়ার্ড বয় ওনার কাছে কি জন্য টাকা নিচ্ছে ওনাকে ভালো করে প্রশ্ন করছেন, আপনি তো আগে জিজ্ঞাসা। হ্যাঁ, এটা কি আপনারা যখন অনুমতি দিবেন, আপনারা যখন আমাদের সাথে সাথে থাকবেন, তখন কি এইগুলো থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে। হাসপাতালটিতে চোর চক্র আর অজ্ঞান পার্টির খপ্পরেও পড়ছেন রোগী আর স্বজনরা। অনেকেই হারাচ্ছেন অর্থ, মোবাইল ফোন সহ মূল্যবান সম্পদ। সময় না সেরা ওয়ার্ড বয় কি সরকারি জিনিস বেচা খাইবো, সিট বেচা খাইবো, এটা বেচা খাইবো, এটা বেচা খাইবো, এটা গরিবের জন্য না। অজ্ঞান করে সবকিছু 22,000 টাকা
টাকা এবং কি আপনার যে কানের সোনা এগুলো খুলে লয়ে গেছে সব কিছু অজ্ঞান করে। সাইকেলটা নিয়ে চলে গেছে। এখন আমি প্রশাসনিক ভবনে গেলাম, তারা আমাকে ফুটেজটুকুই দিছে, তারা বলতেছে যে আমাদের আর কোনো কিছু করণীয় নাই। অভিযোগের পাহাড় নিয়ে এবার পরিচালকের মুখোমুখি দেশ টিভি। তার দাবি, অনিয়ম আর দুর্নীতি রোধে সাংবাদিক প্রবেশ অবাধ করেছেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে নেবেন কঠোর ব্যবস্থা। প্রকৃত চিত্র যেন ফুটে ওঠে, ফলে সেবা উন্নতিকরণের জন্য স্বাধীন সাংবাদিকতাকে আমি সবসময়কে প্রমোট করি। কিছু দুষ্টু স্টাফ আছে, কিছু দুষ্টু লোক আছে যে কখনো কখনো তারাই অসৎকর্ম করে। আমরা প্রতিনিয়ত এগুলোর বিরুদ্ধে অভিযান চালাই। নতুন পরিচালক দায়িত্ব নেয়ার আগে অনিয়ম দুর্নীতি আড়াল করতে হাসপাতালটিতে ছিল সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। মাঠ পর্যায়ে কাজ শুরুর পর নানা সীমাবদ্ধতায় চলছে ভোটার নিবন্ধন কার্যক্রম। ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে তুলতে হচ্ছে ছবি। নিবন্ধন কাজে দেখা যাচ্ছে কারিগরি ত্রুটি। অনেক কেন্দ্রে রাতেও চলছে নিবন্ধনের কাজ, ফলে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে ধিমাতালে। কাজী শাহিদের প্রতিবেদন। রাজশাহীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভেতরের এই লম্বা লাইনটি নতুন ভোটার হতে এসেছেন তাদের। ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়েছিলেন ভোটার তালিকায় নিজের নাম নিবন্ধন করতে, ছবি তোলার জন্য। সফটওয়্যার প্রবলেমের কারণে যখন ভিড়টা বাড়তেছে তখন আমাদের দেরি হচ্ছে। কাজটা একটু ধীর গতিতে সম্পন্ন হচ্ছে, এটা একটা কারণ আছে। কাজ তাড়াতাড়ি হচ্ছে না, সেজন্য দাঁড়ায় থাকতে হচ্ছে। ভোটারের বায়োমেট্রিক স্বাক্ষর, ছবি তোলা, নামসহ 20 ধরনের তথ্য পূরণ করতে হচ্ছে। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট হালকা হয়ে যাওয়া কিংবা ঘামের কারণে শতকরা 20% নারীর আঙুলের ছাপ নিতে সমস্যা হচ্ছে, যা নিবন্ধনের গতি কমিয়ে দিচ্ছে বলে দাবি অপারেটরদের। কম বেশি একটু ওঠানামা করতেছে, কারণ ইলেকট্রিক জিনিস মানে সে সবসময় এক মতন দিতে পারছে না আমাদেরকে। ফিঙ্গার, সিগনেচার, চোখের আইরিশ এগুলো সবগুলো নিতে হচ্ছে, কারো ফিঙ্গার আসছে না, মানে ঘাম আছে হাতে, এগুলো করতে আমাদের একটু দেরি হচ্ছে। যেগুলো ভোটার আছে সবগুলো একসাথে চলে আসছে, নাহলে আমাদের কাজ ঠিক গতিতে চলতেছে আর। নির্ভুল তথ্য সহ ডাটা এন্ট্রি করার জন্যই কিছুটা সময় লাগছে, দাবি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার। ছবি সহ শুধু ভোটার তালিকায় নয়, এটার থেকে একটা বাই প্রোডাক্ট পায় তারা জাতীয় পরিচয়পত্র, তথ্যগুলো নিতে কিছুটা তো সময় লাগবে, কারণ এটার সাথে তো আমাদের ইয়াং জেনারেশনরা অভ্যস্ত হতে একটু সময় লাগতেছে, কিন্তু তথ্যটা ভালো হচ্ছে, ধীরগতি না, এটা যন্ত্রপাতি দিয়ে কাজ, শুধু তো নাম লিখলেই হয় না। নির্বাচন কমিশন গত 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নাগরিকের তথ্য সংগ্রহ করেছে। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নিবন্ধনের কাজ, চলবে 11 এপ্রিল পর্যন্ত। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। 15 বছর আগেও ছিলেন কুষ্টিয়া অঞ্চলের ছোটখাটো একজন মামুলি ঠিকাদার। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গড়ে তোলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতা। হয়ে ওঠেন জেলার অপ্রতিদ্বন্দ্বী ঠিকাদার। একক হস্তে নিয়ন্ত্রণে নেন পানি উন্নয়ন বোর্ডের সব কাজ। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বলা হচ্ছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদের কথা। এখনো পর্যন্ত তার প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ডের যত কাজ করেছেন তার অধিকাংশতে উঠেছে অনিয়মের অভিযোগ। প্রকল্পের নামে লুটপাট করেছেন সরকারের কোটি কোটি টাকা। ইরফান রানা ক্যামেরায়, নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঠিকাদার বশির আহমেদ 2016 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি রক্ষায় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কুমারখালীর শিলাইদহে 200 কোটি টাকার প্রকল্প হাতে নেয়, যার কাজ পান বশির আহমেদের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তবে সে কাজ শেষ হওয়ার 2 মাসের মধ্যেই শুরু হয় বাদে ভাঙন। এরপর কয়েক দফায় পানি উন্নয়ন বোর্ড তা সংস্কার করলেও এখনো রয়ে গেছে প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের স্পষ্ট ক্ষত। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণের নামে শুধু অর্থই লুটপাট করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সুফল থেকে বঞ্চিত হয়েছেন তারা। বসি সব জেনে কাজ করেছে, সে আমি বসে গেছে কুষ্টিয়া যে জায়গায় করেছে কাজটা ভালো করে নেই। এমন সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও 2023-26 অর্থ বছরে তালবাড়িয়া ও শিলাইদহ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ প্রকল্পের 33টি প্যাকেজের মধ্যে 2টি প্যাকেজের 250 কোটি টাকার কাজ করছেন বশির আহমেদের ঠিকাদারি প্রতিষ্ঠান। চলমান এ কাজ নিয়েও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। উঠেছে কাজের ধীরগতি সহ নানা অনিয়মের অভিযোগ। আসলে এই জায়গায় যেভাবে কাজ চলছে এভাবে কাজ চললে তো সহজে উন্নয়ন হবে না। টিআইবির প্রতিনিধিরা বলছেন, অনিয়মের প্রমাণ থাকার পরও এসব প্রতিষ্ঠান কিভাবে কাজ পায় তা খতিয়ে দেখা উচিত। এ অনিয়মের সাথে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজস্য থাকতে পারে বলেও মনে করেন তিনি। দীর্ঘদিন থেকে
অন্য কেউ দেখা যাচ্ছে সেখানে কাজ পায় না, সে একই ব্যক্তি পেয়ে যাচ্ছে। এখানেও কোনো গাফিলতি আছে কিনা কর্তৃপক্ষের, সেটা তো দেখার বিষয় তদন্ত করে। আর অনিয়মের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিচ্ছেন দায়সারা বক্তব্য। বলছেন কালো তালিকাভুক্ত না হয় লাইসেন্সের বলেই কাজ পাচ্ছেন এই ঠিকাদারি প্রতিষ্ঠান। ইজিপিতে তাকে এখনো ডিবার করা হয়নি বা কালো তালিকাভুক্ত না করার কারণে তার লাইসেন্সে বলে উনি আসলে কাজটা পেয়ে থাকেন। 2016 সালে কুমারখালীর শিলাইদহে বাঁধ নির্মাণ প্রকল্পের অনিয়মের প্রমাণ মেলায় সে সময় 2 কোটি টাকার জরিমানাও গুনতে হয়েছিল এই ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে। নাইদা শান্তি তাস, দেশ টিভি, কুষ্টিয়া।